হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স টিচিং। আজকে আমরা এমসিকিউ অ্যাডাপ্টেশন টাস্ক অক্টোবর 2021-এর ক্লাস 10 ম্যাথামেটিক্সের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর এবং তার বর্ণনা নিয়ে চলে এসেছি। চ্যানেলটি যারা আমার নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে অল অপশনটি টাচ করে নাও এবং তোমাদের পার্শ্ববর্তী বন্ধুদের চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করো, যাতে করে তারাও প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলি লিখে নিতে পারে। আর যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। চলো দেখে নিই আজকের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর এবং তার ব্যাখ্যাগুলো। এক নম্বর, এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3-কে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3। তাহলে x মাইনাস 1 দিয়ে যেহেতু ভাগ করেছি তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরলাম, তাহলে x ইকুয়াল টু কত হলো 1। তাহলে এফ অফ 1 বের করে নিই, তাহলে এফ অফ 1 ইকুয়াল টু হবে 1 কিউব প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কী হলো 1 প্লাস 4 প্লাস 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 9 মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে আনসার সি ইজ কারেক্ট। চলো 2 নাম্বার, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 রাশিটির শূন্য কী কী হবে? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এটা একটা মিডল টার্ম ফ্যাক্টর। তো মিডল টার্ম ফ্যাক্টর কী করি আমরা? 8কে ভাঙে নাও, 4 দুগুনি 8। তাহলে সেকেন্ড লাইনটা কী হবে? এক্স স্কোয়ার প্লাস ফার্স্ট ব্র্যাকেট 4 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 implies x square plus 4x minus 2x minus 8 is equal to 0। কমন নিচ্ছি, তাহলে x into x plus 4 minus 2 কমন নাও into x plus 4 is equal to 0। x plus 4 কমন গেল, তাহলে x plus 4 into x minus 2 is equal to 0। তাহলে একবার x plus 4 0 অথবা x minus 2 0। যদি x plus 4 0 হয় তাহলে x equal to কত পাও? মাইনাস 4। আর যদি x মাইনাস 2 0 হয় তাহলে x equal to কত পাও? 2 পাও। তাহলে শূন্যগুলি কী কী হলো? একটা হচ্ছে মাইনাস 4, 2। তাহলে আনসার সি ইজ কারেক্ট। 3 নম্বর, 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সম্ভাব্য সমাধান হবে বি নম্বরটা, অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস 3, y ইকুয়াল টু 2। তো কী করে হচ্ছে দেখে নাও। 2x প্লাস 3y ইকুয়াল টু 0, বাম পক্ষে x ইকুয়াল টু মাইনাস 3, y ইকুয়াল টু 2 বসিয়ে পাই। কী পাচ্ছি দেখি তো? 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 2 ইন্টু মাইনাস 3 প্লাস 3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু মাইনাস 6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখলাম বাম পক্ষে x ইকুয়াল টু মাইনাস 3 আর y ইকুয়াল টু 2 যখন বসিয়ে দিলাম তখন কি আসছে? 0 চলে আসছে, অর্থাৎ বাম পক্ষ ধরে ডান পক্ষ চলে আসছে। তাহলে x ইকুয়াল টু মাইনাস 3, y ইকুয়াল টু 2 হচ্ছে এই যে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 0 তার সম্ভাব্য সমাধান, অর্থাৎ আনসার বি ইজ কারেক্ট। 4 নম্বর, 1296কে কীভাবে লেখা যায়? তো 1296কে তুমি উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে উৎপাদক বিশ্লেষণ করেছি, দেখো 2 দিয়ে 648, 2 দিয়ে 324, 2 দিয়ে 162, আবার 2 দিয়ে করো 81, 3 দিয়ে 81 করলে 27, 3 দিয়ে 27 করলে 9, 3 তিরিকে 9। তাহলে কি পেলাম? অ্যাকচুয়ালি 1296 ইকুয়াল টু পেলাম হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4। কারণ দেখো 2 4 বার গুণ আছে আর 3 4 বার গুণ আছে, তাহলে আনসার সি ইজ কারেক্ট। 5এরটা দেখো, যদি 0, -1, 1 একটি বহুপদী রাশির 3টি শূন্য হয় তাহলে বহুপদী রাশিটি হইবে। তাহলে ধরি a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু -1, c ইকুয়াল টু 1। তাহলে বহুপদী রাশিটি কী হবে? x মাইনাস a ইন্টু x মাইনাস b ইন্টু x মাইনাস c। তাহলে মানগুলো পুট করে দাও a b আর c এর। তাহলে x মাইনাস 0 ইন্টু x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। x মাইনাস 0 মানে কি? x, তারপর x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, মানে এটা ফর্মুলা। কিসের ফর্মুলা? a প্লাস b ইন্টু a মাইনাস b। তার কি ফর্মুলা? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে x ইন্টু x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। তাহলে x দিয়ে গুণ করে দাও, x কিউব মাইনাস x। তাহলে আনসার বি ইজ কারেক্ট। আমরা দেখো এই অঙ্কটি করার সময় একটা সূত্র অ্যাপ্লাই করলাম, তাই তো, বীজগণিতের সূত্র। তাহলে সূত্রগুলি তোমাদের যদি কারো জানা না থাকে তাহলে পাশের আই বাটনে দেখো আমি সূত্রের লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কটা দেখে তোমরা সূত্রগুলি করে নাও, অথবা ডেসক্রিপশন বক্সেও তোমরা সূত্রগুলির একটা
লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নেবে। না হলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স টিচিং বলে একটা প্লেলিস্ট আছে, সে প্লেলিস্টে গিয়েও পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই সূত্রগুলো একবার দেখে নিও যারা ভুলে গেছো। 6 নম্বরটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের প্রকৃতি কী হবে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0, একে ধরলাম 1 নম্বর। 1 নং দ্বিঘাত সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 কমা ফার্স্ট ব্র্যাকেট এ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কি পাই? এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু -4, সি ইকুয়াল টু 1। কারণ এক্স স্কোয়ার সগ 1, তাহলে এ ইকুয়াল টু 1, এক্সের সগ -4, তাহলে বি ইকুয়াল টু -4 আর সি ইকুয়াল টু 1। এবার আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা ক্যালকুলেট করে দেখে নিই তো কী বেরাচ্ছে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু -4 স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 16 - 4 ইজ ইকুয়াল টু 12 গ্রেটার দেন 0। যেহেতু প্রথম দ্বিঘাত সমীকরণের আমি দেখলাম যে নিরূপক অর্থাৎ বি স্কোয়ার 4ac এর মানটা গ্রেটার দেন 0, তার মানে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কী হবে? বাস্তব হবে ও অসমান হবে। কিন্তু আমাদের অপশানে বাস্তব বলে শুধু অপশান আছে, অর্থাৎ অসমান বলে কোনো অপশানে নেই। তাহলে আমাদের আনসার এ ইজ কারেক্ট, অর্থাৎ 6-এর এ হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর, 1/x মাইনাস 1/x ইন্টু এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সমাধান কী হবে? তো দেখে নিই। তো 1/x মাইনাস 1/x ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, অবশ্যই পাশে লিখতে ভুলবে না যে এক্স নট ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু 3। কারণ এক্স যদি 0 হয় তাও এটা আনডিফাইন্ড হয়ে যায়, অর্থাৎ অনির্ণেয়। যদি এক্স করলে 3 হয় তাও এটা অনির্ণেয় হয়ে যায়। কেন? কারণ এক্স যদি 0 হয় তাহলে নিচে দেখো 0 হয়ে যাচ্ছে, আর এক্স যদি 3 হয়ে যায় তাও নিচে 0 হয়ে যাচ্ছে। তো যাই হোক, নেক্সট ইমপ্লাইজ লসু কত হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে উপরে পড়ে থাকছে এক্স মাইনাস 4, আর নিচে দেখো নিচের পার্টটা যেটা আছে ডান দিকে যখন 0-এর সাথে গুণ করছি তখন 0 হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কী পেলাম? এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কত? 4। তাহলে কী দেখলাম আমরা? 7-এর সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 8 নম্বর, যদি 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হয়, তাহলে 1/α মাইনাস 1/বিটার মান কত হবে? চলো দেখিনি। দেখো 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0, যেহেতু বীজগুলো বলেছে আলফা এবং বিটা, তাহলে আলফা প্লাস বিটা পেয়ে গেলাম কি? -5/3। কোন ফর্মুলা থেকে? কারণ আমরা জানি আলফা প্লাস বিটা বের করার ফর্মুলা হচ্ছে -b/a, তাহলে সেখান থেকে পাচ্ছি -5/3। আর আলফা বিটা পেয়ে গেলাম কত বলো তো? 2/3, কারণ তার ফর্মুলা হচ্ছে c/a। এবার আমরা বিটা মাইনাস আলফার হোল স্কোয়ার মানটা বের করে নিই, কারণ এটা আমাদের কাজে লাগবে। তাহলে বিটা মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা একটা ফর্মুলা জানি, কি বলো তো? বিটা প্লাস আলফা তার হোল স্কোয়ার মাইনাস 4 বিটা আলফা, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারকে a প্লাস বি হোল স্কোয়ারতে লেখা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাই আমরা অ্যাপ্লাই করলাম। কি বলো তো? যে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। যারা সূত্রগুলি ভুলে গেছো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখো, ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স টিচিং বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে সূত্রের ভিডিওটা বানানো আছে, একবার দেখে নিও। নাহলে আমার ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে, একটু দেখে নিও। যাই হোক, তাহলে বিটা মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারলাম? বিটা প্লাস আলফা হোল স্কোয়ার মাইনাস 4 বিটা আলফা, সেই সূত্রটি থেকে। তাহলে ইমপ্লাইজ কী পাচ্ছি? যে বিটা মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, কারণ বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা একই জিনিস, তাই বিটা প্লাস আলফাকে পরে আমি আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস বিটা আলফাকে আলফা বিটা করে দিলাম, অর্থাৎ -4 আলফা বিটা। এবার মানগুলো পুট করে দাও, যে আলফা প্লাস বিটার মান কত? -5/3, আর আলফা বিটার মান কত? 2/3। তো মানটা পুট করছি, তাহলে ইজ ইকুয়াল টু -5/3 তার হোল স্কোয়ার মাইনাস 4 × 2/3, তাহলে ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার 25/3 স্কোয়ার 9 মাইনাস 4 দুগুণে 8/3। তোমরা ভগ্নাংশের বিয়োগ করে দাও, লসগু 3, তাহলে 25 মাইনাস 24, তাহলে ইজ ইকুয়াল টু কত পেলে বলো তো? 1/9 পেলে। তাহলে বিটা মাইনাস আলফার হোল স্কোয়ার ইকুয়াল টু পেয়ে গেলে 1/9। তাহলে বিটা মাইনাস আলফাটা কত হচ্ছে দেখে নিত। তাহলে দেখো বিটা মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস √1/9, তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি? প্লাস মাইনাস 1/3। তাহলে আমাদের বিটা মাইনাস আলফার মান বেরিয়ে গেল। এবার আমাদেরকে কী বলেছিল? 1/α মাইনাস 1/বিটার মান বের করতে। তাহলে 1/α মাইনাস 1/বিটা ইজ ইকুয়াল টু কি? আলফা বিটা লসাগু, তাহলে বিটা মাইনাস আলফা। এই যে দেখো বিটা মাইনাস আলফাটা কেন বার করেছিলাম? এই যে এখানে মানটা বসাতে হবে। তাহলে বিটা মাইনাস আলফার মান একটু আগে বার করলাম, এখন এই যে প্লাস মাইনাস 1/3, তাহলে বসিয়ে দাও প্লাস মাইনাস 1/3 বাই আলফার মান কত? 2/3। তাহলে কী করবে? ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3 ইন্টু 2/3টা উল্টে গেল, কারণ ভাগ ছিল, তাহলে 3/2 হয়ে গেল, 3 কেটে গেল, প্লাস মাইনাস কত হলো? 1/2। তাহলে আমাদের অপশান এ ইজ কারেক্ট, অর্থাৎ এ হচ্ছে প্লাস মাইনাস হাফ, 8-এর এ হচ্ছে সঠিক উত্তর।
দেখো 9 নম্বর, x প্লাস বি ইকুয়াল টু 0, ফার্স্ট ব্র্যাকেটে এ এবং বি ধ্রুবক এবং এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, ব্র্যাকেট ক্লোজ। সমীকরণের লেখচিত্র কী হবে? তাহলে দেখো x প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস বি, তাহলে x ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ। তাহলে যদি x এর মান বের হয় তাহলে সেটা সবসময় কি হয়, y অক্ষের সমান্তরাল। যদি এখান থেকে y এর মান বেরোতো তাহলে কী হতো, x অক্ষের সমান্তরাল। তাহলে মনে রাখবে যেহেতু এখান থেকে x এর মান বের করা যাচ্ছে অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে সবসময় কী হবে, y অক্ষের সমান্তরাল, অর্থাৎ 9-এর বি হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বরটা দেখো, যদি x, -7 এবং 3, -3 এর মধ্যকার দূরত্ব 5 একক হয় তাহলে x এর মান হবে এর মধ্যে কোনটি? ঠিক আছে, চলো দেখে নিই। ধরি a x, -7 ইজ ইকুয়াল টু x1, y1, b 3, -3 ইজ ইকুয়াল টু b x2, y2। তাহলে এখান থেকে তুমি দেখো পাচ্ছ, যদি তুলনা করে দাও, x1 ইজ ইকুয়াল টু x, y1 ইজ ইকুয়াল টু -7, x2 ইজ ইকুয়াল টু 3, y2 ইজ ইকুয়াল টু -3। এবার তুমি a আর b এর মধ্যে দূরত্বটা বার করে নাও। তাহলে ab বার করছি, তাহলে ab ইজ ইকুয়াল টু ফর্মুলা √x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। যেহেতু এটা দূরত্ব তাহলে অবশ্যই পাশে কি লিখতে হবে, একক, ইজ ইকুয়াল টু √, মানগুলো পুট করছি, তাহলে 3 - x তার হোল স্কোয়ার প্লাস -3 + 7 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √3 - x তার হোল স্কোয়ার প্লাস, দেখো 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, তাহলে প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু √3 - x তার হোল স্কোয়ার প্লাস 16। তাহলে আমরা ab ইকুয়াল টু পেয়ে গেলাম, ab ইকুয়াল টু হচ্ছে √3 - x তার হোল স্কোয়ার প্লাস 16। আর এবিটা অ্যাকচুয়ালি কী বলতো, এ আর বি এর মধ্যে দূরত্ব, কিন্তু আমাদের কোশ্চেনে এ আর বি এর মধ্যে দূরত্ব বলে দিয়েছিল 5, তাহলে প্রশ্নানুসারে ab ইকুয়াল টু কত হবে, 5, তাহলে তাই লিখে নিলাম। প্রশ্নানুসারে ab ইকুয়াল টু 5, তাহলে √3 - x স্কোয়ার প্লাস 16 ইজ ইকুয়াল টু 5, বোথ সাইড অর্থাৎ উভয় পক্ষে বড় করে দিলাম, বোথ সাইড অর্থাৎ উভয় পক্ষে বড় করে পাই। যদি বর্গ করে দিই তাহলে বাম দিকে √, পার্টটা উঠে গেল, তাহলে পড়ে থাকলো 3 - x তার হোল স্কোয়ার প্লাস 16 ইজ ইকুয়াল টু ডান দিকে কী হলো, 5 স্কোয়ার। তাহলে এবার বাম দিকে তুমি ফর্মুলা ফেলে দাও, a - b হোল স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার - 2b + b স্কোয়ার। তাহলে কী হবে, 3 স্কোয়ার - 2 × 3 × x প্লাস x স্কোয়ার প্লাস 16 ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার কত, 25। তাহলে ইমপ্লাইজ 3 স্কোয়ার 9, তাহলে 9 - 6x প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 ছিল, 16 নিয়ে এসে বিয়োগ করে দিলাম, তাহলে 25 - 16। তাহলে ইমপ্লাইজ কী হচ্ছে, 9 - 6x প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, 9 - 6x প্লাস x স্কোয়ার, 9টাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে এলাম, তাহলে -9 ইজ ইকুয়াল টু ডান দিকে পড়ে দিল 0, 9 প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, ইমপ্লাইজ x স্কোয়ার - 6x ইজ ইকুয়াল টু 0, x কমন নিয়ে নাও, তাহলে ইমপ্লাইজ x × x - 6 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0 করো একবার, অথবা x - 6 ইকুয়াল টু 0 করো, তাহলে x - 6 যদি 0 হয় তাহলে x ইকুয়াল কত হবে, 6। তাহলে কী পেলাম, x ইকুয়াল টু 0 অথবা 6। অপশন এ ইজ কারেক্ট। দেখো 11 নম্বর, আর এর কোন মানের জন্য rx - 3y - 1 ইজ ইকুয়াল টু 0 এবং 4 - rx - y + 1 ইকুয়াল টু 0 সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। তাহলে rx - 3y - 1 ইকুয়াল টু 0 এটাকে 1 নম্বর দিলাম, 4 - r × x - y + 1 ইকুয়াল টু 0 এটাকে 2 নম্বর দিলাম। তো প্রদত্ত সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না যখন x এর সহগ অনুপাত আর y এর সহগ অনুপাত সমান হবে। তো পাশে দেখো আমি একটা বক্স করে দিয়েছি যেখানে x এর সহগ, y এর সহগ এবং ধ্রুবক পদের সহগগুলো পরপর লিখে দিয়েছি, ঠিক আছে। সেখান থেকে x এর সহগ অনুপাত কত হচ্ছে, r/4 - r, আর y এর সহগ অনুপাত কত হচ্ছে, -3/-1। তো আমি কি বললাম যে প্রদত্ত সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না যখন x এর সহগ অনুপাত আর y এর সহগ অনুপাত সমান হবে। তো তাই করলাম, r/4 - r ইজ ইকুয়াল টু -3/-1, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল। এবার তুমি কোনাকুনি গুণ করে দাও, তাহলে r ইকুয়াল টু কত পেয়ে গেলে, 3 × 4 = 12 - 3r। এবার আরগুলোকে বাম দিয়ে করো, তাহলে r + 3r ইকুয়াল টু 12, তাহলে ইমপ্লাইজ 4r ইকুয়াল টু 12, তাহলে ইমপ্লাইজ আর ইকুয়াল টু হচ্ছে 12/4 ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে 3, অর্থাৎ 11-র এ হচ্ছে সঠিক উত্তর। 12 নম্বরটা দেখো, একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা √3 গুণ, তাহলে সূর্যের উন্নতি কোণ কত হবে। আমি এবিসি একটা ত্রিভুজে গেছি যেখানে এবিটাকে বলছে একটা পোস্ট আর বিসিটা হচ্ছে তার ছায়া, আর কোন এসিবিটাকে আমরা থিটা ধরে নিচ্ছি।
যেটা হচ্ছে সূর্যের উন্নতিকোণ। ধরি এবি একটি পোস্ট এবং বিসি পোস্টটির ছায়ার দৈর্ঘ্য। সূর্যের উন্নতিকোণ অর্থাৎ কোণ এসিবি ইকাল টু থিটা ধরি। এবার ধরি এবি ইকাল টু এক্স, তাহলে বিসি ইকাল টু কত হবে বলো তো? √3x, কারণ বলে দিয়েছিল ছায়ার দৈর্ঘ্যটা হবে পোস্টের দৈর্ঘ্যে √3 গুণ, তাহলে বিসি ইকাল √3x। এবার সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই ট্যান কোণ এসিবি ইজ ইকাল টু এবি বাই বিসি। এবার ট্যান থিটা ইজ ইকাল টু এক্স বাই √3x, কারণ কোণ এসিবির মান থিটা আর এবির মান এক্স আর বিসির মান হচ্ছে √3x। মানগুলো পুট করে দিলাম, তাহলে অ্যাকচুয়ালি কী পেয়ে গেলাম? ট্যান থিটা ইকাল টু 1/√3। 1/√3 কার মান? ট্যান 30 ডিগ্রি মান। তাহলে ট্যান থিটা ইকাল টু পেয়ে গেলাম ট্যান 30, তাহলে থিটা ইকাল টু কত পেয়ে গেলাম? 30 ডিগ্রি। তা সূর্যের উন্নতিকোণ কত? 30 ডিগ্রি, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। যদিও তোমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে, সেখানে এটি নেই, কারণ এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির শেষ চ্যাপ্টার হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক, ঠিক আছে, যেটা তোমাদের সিলেবাসে নেই কিন্তু দিয়ে দিয়েছে। তো জাস্ট তোমরা অঙ্কটি বলে দিলাম, তোমরা জাস্ট এইভাবে মনে রেখে দাও, সিলেবাসে যদি কবে ইনক্লুড হয় তখন আবার করানো যাবে। তেরো নম্বর 2, 3, 5, 6, 2, 4, 2, 8, 9, 4, 5, 4, 7, 4, 4 মানগুলির সংখ্যাগুরু মান কত হবে? তাহলে কি করে বলো তো? মানগুলোকে প্রথমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ ছোটো থেকে বড়। তো মানের ঊর্ধ্বক্রমে যে সাজিয়ে পাই, তো প্রথমে 2, তারপরে 3, 4, 5, 6, 7, 8, 9। এবার দেখে নিতে হবে যে এখানে 2 কতবার আছে, যে সংখ্যাগুলো দিয়েছিল সে 2 কতবার আছে, 3 কতবার আছে, 4 কতবার আছে, 5 কতবার আছে, এইভাবে প্রত্যেকটা সংখ্যা কতবার করে আছে দেখে নিই আমরা। তো দেখছি 2 আছে দেখো 3 বার, আমি লিখে দিয়েছি। 3 আছে 1 বার, 4 আছে 5 বার, 5 আছে 2 বার, 6 আছে 1 বার, 7 আছে 1 বার, 8 আছে 1 বার, 9 আছে 1 বার। তাহলে যেই সংখ্যাটা সবথেকে বেশি বার আছে কোনটা আছে বলো তো? 4। দেখো বক্স করে দিয়েছি। তাহলে কোন সংখ্যাটা সবথেকে বেশি আছে বলো তো? 4। সব থেকে বেশি আছে দেখো 4 কতবার? 5 বার। তাহলে 4 হচ্ছে সংখ্যাগুরু মান, অর্থাৎ 13 সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 14 একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাস 4.5 সেমি এবং উচ্চতা 10 সেমি। চোঙটি গলিয়ে 1.5 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 0.2 সেমি পুরু ধাতব মুদ্রা কতগুলি তৈরি করা যাবে? ঠিক আছে, চোঙের ব্যাস এবং চোঙের উচ্চতা বলে দিয়েছে, তা তোমরা প্রথমে চোঙের আয়তন বের করে নেবে। তারপর প্রতিটি মুদ্রার ব্যাস আর প্রতিটি মুদ্রার কতটা পুরু সেটা বলে দিয়েছে, তার তোমরা আয়তন বের করে নেবে, অর্থাৎ প্রতিটি মুদ্রা আয়তন বের করবে। এবার চোঙের আয়তনকে প্রতিটি মুদ্রা আয়তন দিয়ে যদি ভাগ করে দাও তাহলেই পেয়ে যাবে কতগুলো ধাতব মুদ্রা তৈরি করা যাবে। ঠিক আছে, চলো এবার অঙ্কটা করে নিই আমরা। চোঙের ব্যাস বলে দিয়েছে 4.5 সেমি, তাহলে চোঙের ব্যাসার্ধ ব্যাকেট স্মল আর ইজ ইকুয়াল টু 4.5/2 সেমি, কারণ ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয়, তাহলে ইজ ইকুয়াল টু কত হলো? 2.25 সেমি। চোঙের উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু 10 সেমি, তাহলে চোঙের আয়তন পেয়ে গেলাম। কত ফর্মুলা? পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। তাহলে পাইকে রেখে দাও, কারণ আমরা যখন ভাগ করবো পাই অটোমেটিক্যালি কেটে যাবে। তাহলে পাই ইন্টু 2.25 তার হোল স্কোয়ার ইন্টু 10 ঘন সেমি। এবার প্রতিটি মুদ্রার ব্যাস বলেছে 1.5 সেমি, তাহলে প্রতিটি মুদ্রার ব্যাসার্ধ কত হবে? 1.5/2 সেমি, অর্থাৎ 0.75 সেমি। আর প্রতিটি মুদ্রার উচ্চতা অথবা পুরো একই জিনিস ইজ ইকুয়াল টু বলেছে 0.2 সেমি, তাহলে প্রতিটি মুদ্রার আয়তন কত হবে? পাই ইন্টু 0.75 তার হোল স্কোয়ার ইন্টু 0.2 ঘন সেমি। এবার আমাকে বের করতে হবে কতগুলো মুদ্রা, তাই তো? তাহলে নিম্ন মুদ্রার সংখ্যা কি বলেছিলাম? চোঙের আয়তনকে মুদ্রা আয়তন দিয়ে ভাগ করে দাও, তাহলে ইজ ইকুয়াল টু পাই ইন্টু 2.25 তার হোল স্কোয়ার ইন্টু 10 বাই পাই ইন্টু 0.75 তার হোল স্কোয়ার ইন্টু 0.2। তাহলে তোমরা পাই পাই কেটে দাও। 2.25 হোল স্কোয়ার মানে কি 2.25 ইন্টু 2.25 ইন্টু 10 ছিল থেকে গেল বাই 0.75 হোল স্কোয়ার মানে কি 0.75 ইন্টু 0.75 ইন্টু 0.2। তোমরা যদি কাটাকুটি করে নাও পয়েন্টগুলো তুলে দিয়ে তাহলে খুব সহজ হয়ে যাবে, তাহলে দেখবে 450 বেরাবে। তাহলে নিম্ন মুদ্রার সংখ্যা কত? 450টি, অর্থাৎ অ্যান্সার সি ইজ কারেক্ট। 15 নম্বর বহিস্থ পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের ওপর পিআর এবং পিএস দুটি স্পর্শক। যদি পিআর ইকুয়াল টু 8 সেমি হয় এবং কোণ আর পিএস ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে আর এস এর দৈর্ঘ্য কত হবে?
তাহলে আমাদের বি হবে অপশন, অর্থাৎ 8 সেন্টিমিটার। কী করেছে দেখে নিই। দেখো আমরা একটা চিত্র অঙ্কন করে নিয়েছি, তাই তো, এবং বাইরে একটা বিন্দু পি নিয়েছি। পি থেকে বৃত্তের উপরে দুটি স্পর্শ অঙ্কন করেছি, একটা পি আর একটা হচ্ছে পিএস। পি আর ইকুয়াল টু বলে দিয়েছি 8 সেন্টিমিটার, তাহলে পিএসটাও হবে 8 সেন্টিমিটার। কেন? কারণ আমরা জানি যে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের ওপর যদি আমরা কোনো স্পর্শ অঙ্কন করি তাহলে সেই স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়। চল আনসারটা দেখে নিই কী করে করতে হবে। যেহেতু পিআর এবং পিএস দুটি একই বৃত্তের স্পর্শক, তাহলে আমরা লিখতে পারবো পিআর সমান পিএস সমান 8 সেন্টিমিটার। কেন হয় একটু আগে বললাম। আর কোণ আরপিএস ইকুয়াল টু 60 ডিগ্রি প্রদত্ত, অর্থাৎ বলে দেওয়া আছে। তাহলে যেহেতু পিআরএস একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে দেখো, এবং এই ত্রিভুজটার দুটো বাহু সমান, তাহলে আমরা ত্রিভুজটাকে কী বলতে পারবো? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে পিআরএস একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি দুটো বাহু সমান বলেছে, তাহলে তার বিপরীত কোণগুলো সমান হয়। ওই জন্য কোণ পিআরএস আর কোণ পিএসআর সমান। আর এই সমান কোণটায় কী ধরলো আমরা? এক্স। তাহলে কোণ পিআরএস কমা পিএসআর ইজ ইকুয়াল টু এক্স ধরি। এবার কোণ পিআরএস কমা কোণ পিএসআর এবং কোণ আরপিএস এরা পিআরএস ত্রিভুজের তিনটি কোণ। আর যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে সেখান থেকে কী লিখতে পারি? কোণ আরপিএস প্লাস কোণ পিএসআর প্লাস কোণ পিআরএস ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। মানগুলো পুট করে দাও, তাহলে এক্স প্লাস 60 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু পেলে 180 মাইনাস 7, তাহলে 2x ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত পেলে? 120/2, অর্থাৎ x ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার কোণ পিআরএস আর কোণ পিএসআর তো সমান ছিল, তো দুটোই 60 ডিগ্রি হয়ে গেল। আর কোণ আরপিএস অলরেডি বলে দিয়েছিল 60 ডিগ্রি। তাহলে কি দেখলে? যে পিআরএস যে ত্রিভুজটা তুমি পেয়েছিলে সমদ্বিবাহু ত্রিভুজ, তার তিনটি কোণ সমান হয়ে যাচ্ছে। তাহলে ত্রিভুজটা অ্যাকচুয়ালি কী হয়ে গেল? সমবাহু ত্রিভুজ। আর যেহেতু ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাহলে তার তিনটি বাহু সমান হবে, অর্থাৎ পিআর আর পিএস তো সমান ছিলই, তার সঙ্গে আরএসটাও কী হয়ে যাবে? সমান। তাহলে পিআর সমান পিএস সমান আরএস ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তাহলে আরএস ইকুয়াল টু কত দাঁড়ালো? 8 সেন্টিমিটার। তাহলে অপশন বি ইজ কারেক্ট। 16 নম্বর দেখো, px প্লাস qy ইকুয়াল টু আর ফার্স্ট ব্র্যাকেট q নট ইকুয়াল টু 0 সমীকরণের y অক্ষের উপরে ছেদবিন্দু কত হবে? তাহলে px প্লাস qy ইকুয়াল টু আর q নট ইকুয়াল টু 0 লিখে নিলাম। যেহেতু y অক্ষের উপরে ছেদবিন্দু বার করতে বলেছে, তাহলে y অক্ষের ছেদবিন্দুর x স্থানাঙ্ক 0 হয়। কি বললাম? y অক্ষের ছেদবিন্দুর x স্থানাঙ্ক 0 হয়। তাহলে তুমি px প্লাস qy ইকুয়াল টু আর এ x ইকুয়াল টু 0 পুট করে দাও। তাহলে কি পেলে? implies p into 0 plus qy equal to r, তাহলে p into 0 মানে 0, তাহলে 0 plus qy equal to r, তাহলে y equal to কি পেয়ে গেলে? r by q। তাহলে y অক্ষের উপরে ছেদবিন্দু কত হবে? x এর মান 0, r by q, অর্থাৎ 0, r by q। তাহলে 16 ডি হচ্ছে সঠিক উত্তর। একটি বৃত্তের ব্যাসের প্রান্তিক বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি কি হয়? সমান্তরাল হয়, অর্থাৎ 17 বি হচ্ছে সঠিক উত্তর। 18 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত? তো মধ্যমা বৃদ্ধি পাবে 0.5। এবার দেখে নি কী করে করেছি। দেখো দেখো যে মানগুলি বলেছিল প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়, অর্থাৎ ছোটো থেকে বড়। তাহলে 30, 34, 35, 36, 37, 38, 39, 40। 30 হচ্ছে প্রথম পদ, 34 হচ্ছে দ্বিতীয় পদ, 35 হচ্ছে তৃতীয় পদ, 36 হচ্ছে চতুর্থ পদ, 37 হচ্ছে পঞ্চম পদ, 38 হচ্ছে ষষ্ঠ পদ, 39 হচ্ছে সপ্তম পদ, আর 40 হচ্ছে অষ্টম পদ। তাহলে এখানে কটা পদ আছে? অ্যাকচুয়ালি 8টা, মানে n ইকুয়াল টু 8, অর্থাৎ যুগ্ম। তাহলে n এর মান যেহেতু 8 যুগ্ম, তাহলে মধ্যমাটা বের করার ফর্মুলা কি বলতো? মধ্য ইকুয়াল টু হচ্ছে n/2তম পদ প্লাস n/2 প্লাস অন্তম পদ। n/2তম পদ মানে কি? 8/2 অর্থাৎ 4তম পদ, প্লাস n/2 প্লাস 1 মানে কি? 5তম পদ। তাহলে 4তম পদ হচ্ছে 36 প্লাস 5তম হচ্ছে 37, তাহলে 36 প্লাস 37/2 ইজ ইকুয়াল টু 73/2 ইজ ইকুয়াল টু কী পেলাম? 36.5। তাহলে প্রথম ক্ষেত্রে পেয়ে গেলাম মধ্যমা হচ্ছে 36.5। এবার বলেছে যদি 35টা না থাকে, তাহলে 35টা বাদ দিয়ে লেখো। তাহলে কী লিখবো? 35টা বাদ দিয়ে লিখলে তাহলে 35 না থাকলে 30, 34, 36, 37, 38, 39, 40, অর্থাৎ একটা পদ কমে গেল, অর্থাৎ n ইকুয়াল টু কত? 7, মানে অযুগ্ম। তাহলে মধ্যমা হবে কি বলতো? n+1/2তম পদ, অর্থাৎ 7 + 1 8/2, অর্থাৎ 4তম পদ, অর্থাৎ 37। তাহলে প্রথম ক্ষেত্রে মধ্যমা পেলাম 36.5, এখন পেলাম 37। তাহলে মধ্যমা কতটা বৃদ্ধি পেল বার করি। তো দেখো ডান দিকে লিখেছি মধ্যমা বৃদ্ধি পাবে সমান 37 -
36.5 ইজিক্যাল টু 0.5, তাই তো? তাহলে আমাদের উত্তর কত হলো? ডি। ডি ইজ কারেক্ট। 19 নম্বর, সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তন অনুপাত কত হবে? তো সি অপশানটা হবে, অর্থাৎ 3:1:4। কী করে হচ্ছে চলো দেখে নাও। ধরি প্রত্যেকের ভূমিতলের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক। কেন? কারণ বলেই দিয়েছিল কোশ্চেনে সমান দৈর্ঘ্যের ব্যাস সমান উচ্চতা, কারণ প্রত্যেকের ব্যাসার্ধ আর উচ্চতা হচ্ছে সমান। এবার আমাকে বার করতে বলেছিল কি চোঙের আয়তন, শঙ্কুর আয়তন এবং গোলকের আয়তন অনুপাত। তাহলে অতএব চোঙের আয়তন ইস্টু শঙ্কুর আয়তন ইস্টু গোলকের আয়তন। তো চোঙের আয়তন ফর্মুলা লিখছি ইজিক্যাল টু পাই আর স্কোয়ার এইচ ইস্টু শঙ্কুর আয়তন 1/3 পাই স্কোয়ার এইচ ইস্টু গোলকের আয়তন 4/3 পাই কিউ। পাই আর স্কোয়ার করে সব কেটে গেল, পরে থাকলো এইচ ইস্টু h/3 ইস্টু 4/3 আর। এবার গোলকের ক্ষেত্রে আর এবং এইচ সেম জিনিস, একই জিনিস। তাহলে এইচ এবং আর মানে তো এইচ, তাহলে পুরো ক্যান্সেল হয়ে গেল এবং সবাইকে 3 দিয়ে গুণ করে দাও। 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? প্রথমে 3 ইস্টু 3 কেটে গেল 1 ইস্টু 3 কেটে গেল 4। তাহলে কত দাঁড়ালো শেষে? 3:1:4, অর্থাৎ সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 20 নম্বর, যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক এবং তির্যক উচ্চতা 12 একক হয় তাহলে সমতলের ক্ষেত্রফল কত হবে? অ্যাকচুয়ালি সমতলের ক্ষেত্রফলটা হচ্ছে ছিল পাই আর ইন্টু আর প্লাস 12, কিন্তু আমাদের দেখো কোনো অপশানে এটা নেই, তাহলে আমাদের এর মধ্যে কোনোটাই উত্তর হবে না, অর্থাৎ নো অপশান ইজ কারেক্ট। কিন্তু যদি বলে দিত তির্যক উচ্চতা এল, তাহলে কিন্তু অপশান এ হচ্ছে সমতলের ক্ষেত্রফল। আর যদি আমাদের এই সমতল না আছে পার্শ্বতল চাইতো, তাহলে কিন্তু অপশান বি ইজ কারেক্ট হতো। অর্থাৎ যদি কোশ্চেনটা কারেকশান করতে হয় তো আমি কারেকশান করে দুটো অ্যান্সার করে দিয়েছি, কিন্তু আমাদের কোশ্চেনটা ভুল ছিল। ঠিক আছে, দেখো 21 নম্বর, 2x + y = 4 এবং 3x - 2y = -1 সমীকরণ দুটির সমাধান কী হবে? তাহলে সমীকরণ দুটি টুকু নিচ্ছি। 2x + y = 4 1 নম্বর, আর 3x - 2y = -1 2 নম্বর। এর প্রথমে দেখে নিতে হবে যে সমীকরণ দুটো সমাধানযোগ্য কিনা। তাহলে x এর সহগ অনুপাত বার করো, তার কত? 2/3, আর y এর সহগ অনুপাত বের করো, কত হচ্ছে? -1/2। দেখো আমি ডান দিকে নোট বলে লিখে রেখেছি। তাহলে দুটো তো সমান না, x এর সহগ অনুপাত অর্থাৎ 2/3 আর y এর সহগ অনুপাত অর্থাৎ -1/2, এটা সমান না। তাহলে এই সমীকরণ দুটো সমাধানযোগ্য। তাহলে এবার সমাধানটা করি। কি সমাধান করার নিয়ম কি? আমরা অপনয়ন পদ্ধতি সমাধান করছি। ঠিক আছে, অনেকগুলো প্রসেস আছে, ক্লাস 9-এ শিখেছো। অপনয়ন, তুলনামূলক, পরিবর্ত আর আছে বজ্রগ্রহণ। তো আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধানটা করছি। তো 2 নম্বর সমীকরণে y এর সহগ 2, তাহলে 2 দিয়ে 1 নংকে গুণ করো, আর 1 নং সমীকরণে y এর সহগ 1, তাহলে 2 নংকে 1 দিয়ে গুণ করো। তাহলে গুণ করে কী পাই দেখো, 1 নং × 2 ও 2 নং × 1 করে পাই। কী পাচ্ছি? 4x + 2y = 8, 3x - 2y = -1। যেহেতু y এর সহগ সমান হয়ে গেছে এবং একটা প্লাস একটা মাইনাস, তাহলে যোগ করতে হবে। কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ করে পাই দেখো লিখেছি। তাহলে +2y - 2y কেটে গেল, 4x আর 3x যোগ করলে হচ্ছে 7x = 8 - 1 হচ্ছে 7। তাহলে x হচ্ছে 7/7 = 1। এবার 1 নং সমীকরণে x = 1 বসিয়ে পাই। তাহলে কী পাচ্ছি? 2 × 1 + y = 4, তাহলে y = 4 - 2 = 2। তাহলে নির্ণয় সমাধান x = 1, y = 2। তাহলে আনসার কোনটা হচ্ছে আমাদের? সি নাম্বারটা। তাহলে অপশন সি ইজ কারেক্ট। 22, 4,3 এবং 5,-4 বিন্দুগামী সংযোজক রেখাকে x অক্ষ কী অনুপাতে বিভক্ত করে? ধরি 4,3 ও 5,-4 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ x অক্ষ দ্বারা p বিন্দুতে m/n অনুপাতে বিভক্ত হয়েছে। যেহেতু সংযোগ রেখাকে x অক্ষ কী অনুপাতে বিভক্ত করতে বলেছে, তার মানে আমি কি করব? p বিন্দুটার কোটি বা y স্থানাঙ্কের মানটা বার করব। তো p বিন্দুর কোটি বা y স্থানাঙ্কের মান হচ্ছে m × -4 + n × 3 / m + n, অর্থাৎ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, my2 + ny1 / m + n। তাহলে কী পাচ্ছি? = -4m + 3n / m + n। যেহেতু p বিন্দু x অক্ষের উপর একটা বিন্দু, সুতরাং y স্থানাঙ্কের মানটা 0 ধরতে হবে, অর্থাৎ -4m + 3n / m + n = 0। তাহলে ইমপ্লাইজ -4m + 3n = 0, ইমপ্লাইজ -4m = -3n। বোথ সাইডে মাইনাস ক্যান্সেল করে দাও, তাহলে ইমপ্লাইজ 4m = 3n, তাহলে ইমপ্লাইজ m/n = হচ্ছে 3/4। তাহলে অতএব m/n = 3:4। তাহলে 22-এর বি হচ্ছে সঠিক উত্তর। তেইশ, 3 এবং -1/3 বীজ বিশিষ্ট সমীকরণটি কী হবে? তো যেহেতু দুটো বীজ বলেছে, একটা 3 একটা -1/3,
তাহলে ধরে নাও, ধরি আলফা ইকুয়াল টু 3, বিটা ইকুয়াল টু -1/3। এবার একবার আলফা বিটা আর একবার আলফা প্লাস বিটার মানটা বের করে নিই। তো আলফা বিটা ইকুয়াল টু কত হচ্ছে 3 × -1/3 মানে -1, আর আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত 3 প্লাস -1/3, তাহলে হচ্ছে 3 - 1/3 ইকুয়াল টু কত 9 - 1/3 ইকুয়াল টু 8/3। তাই নির্ণয় সমীকরণটি হচ্ছে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে x² মাইনাস আলফা প্লাস বিটার মানটা পুট করে দাও, তাহলে -8/3 ইন্টু এক্স প্লাস আলফার মানটা পুট করে দাও -1 ইকুয়াল টু 0। সবাইকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাচ্ছে 3x² - 8x - 3 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কোনটি হচ্ছে উত্তর এ, অর্থাৎ এ ইজ কারেক্ট। 24 আর ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে? তো যেহেতু অর্ধগোলকের ব্যাসার্ধ সমান উচ্চতা আমরা জানি, অর্থাৎ আর ইকুয়াল টু এইচ, যেখানে আর হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে উচ্চতা। তাহলে শঙ্কুর আয়তন বা সর্বাধিক কেটে নেওয়া শঙ্কুর আয়তন কী হবে বলো তো 1/3 πr² ঘন একক। তাহলে 1/3 πr², যেহেতু আর এবং এইচ অর্ধগোলকের ক্ষেত্রে সমান হয়, তাহলে আমি এইচের জায়গায় আর পুট করে দিয়েছি, তাহলে 1/3 কত হচ্ছে πr³, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে πr³/3 ঘন একক। তাহলে আমাদের কোনটি হচ্ছে বলো তো ডি, অর্থাৎ 24-এর ডি হচ্ছে সঠিক উত্তর। 25 একটি নদীর এক পারে একটি তালগাছ আছে, তার ঠিক বিপরীত পারে একটি খুঁটি আছে। যদি খুঁটিটিকে নদীর পার বরাবর 7√3 মিটার সরিয়ে নিয়ে গেলে খুঁটিটি নদীর পাড়ের সাপেক্ষে তালগাছটির সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে, তাহলে নদীটি চওড়া হবে কত 21 মিটার, অর্থাৎ বি। কী করেছে দেখে নাও, একটা দেখো ছবি এঁকেছি ত্রিভুজ এবিসি। এবিটা হচ্ছে নদীটা কতটা চওড়া, ওটাকে এইচ ধরেছি, আর বিসিটা হচ্ছে কী বলো তো ওই খুঁটিকে নদীর পার বরাবর 7√3 মিটার সরিয়ে নিয়ে এসেছি। আর যে কোণটা করেছে, ঠিক আছে, সে কোণটা কত বলেছি 60 ডিগ্রি, যেটা কোণ এসিবি। ঠিক আছে, তো দেখো ধরি নদীটি চওড়া এবি সমান এইচ মিটার এবং প্রদত্ত অর্থাৎ কোণটা কী কী বলে দিয়েছে, কোণ এসিবিটা বলেছে 60 ডিগ্রি আর বিসিটা বলে দিয়েছে 7√3 মিটার। তার সমগ্র ত্রিভুজ এবিসি থেকে পাই ট্যান কোণ এসিবি ইকুয়াল টু এবি বাই বিসি, অর্থাৎ ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, সেখান থেকে তাহলে কোণ এসিবির মানটা 60, তাহলে বসে দাও ইমপ্লাইজ ট্যান 60 ইজ ইকুয়াল টু এইচ বাই 7√3। তাহলে ট্যান 60 এর মান কত √3, তাহলে ইমপ্লাইজ √3 ইজ ইকুয়াল টু এইচ বাই 7√3। তাহলে কোনাকুনি গুণ করে দাও, তাহলে পেলে এইচ ইকুয়াল টু কত পেলে 3 × 7 = 21, কারণ 7 আর √3 গুণ করে 3 হয়, তো 3 × 7 = 21। তা নদীটি কত চওড়া হলো 21 মিটার। তাহলে আমাদের উত্তর হলো 25-এর বি। 26 ও কেন্দ্রীয় বৃত্তের পি একটি বহিস্থ বিন্দু ওপি যোগ করা হলো। এবার পি বিন্দু থেকে দুটি স্পর্শক টানতে পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত? পরবর্তী পদক্ষেপ হবে হচ্ছে ওপিকে সমদ্বিখণ্ডিত করা উচিত। দেখো একটা ছবি ড্র করেছি, ছবি থেকে বুঝতে পারবে যে ওপিকে সমদ্বিখণ্ডিত করা উচিত। দেখো 27 ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু 9 সেমি, বিসি ইকুয়াল টু 6 সেমি এবং সি ইকুয়াল টু 7.5 সেমি। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ সদৃশকোণী ত্রিভুজ, যেখানে বিসি এবং ইএফ অনুরূপ বাহু এবং ইএফ সমান 8 সেমি। তাহলে ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা হবে কত হবে 30 সেমি, অর্থাৎ 27-এর ডি। কী করে করছি দেখে নাও। দেখো একটা ত্রিভুজ এবিসি এঁকে নিয়েছি, যার এবি বলেছে 9 সেমি, বিসি 6 সেমি আর সিএ 7.5 সেমি, সেগুলো আমি লিখে নিয়েছি। এবার আনসারটা কী করে করেছি দেখো। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ সদৃশকোণী ত্রিভুজ বলে দিয়েছে, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো এবি বাই ডি সমান বিসি বাই এফ সমান এসি বাই ডিএফ। এবার প্রথম দুটো অনুপাত নিয়ে নিই এখান থেকে, অর্থাৎ ইমপ্লাইজ এবি বাই ডি সমান বিসি বাই এফ। এবার বিসি ইকুয়াল টু 6 সেমি আর ইএফ ইকুয়াল টু হচ্ছে 8 সেমি, তাহলে বিসি বাই এফ ইকুয়াল টু কী লিখতে পারবো 6/8। তাহলে এবি বাই ডি ইজ ইকুয়াল কত পেলাম 6/8কে কাটাকুটি করে দাও 2 দিয়ে, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, তাহলে পেলাম এবি বাই ডি সমান 3/4। তাহলে এবার এবির মানও বলে দিয়েছে 9 সেমি, তো এবির মানটা পুট করে দাও, তাহলে 9/d সমান 3/4। তাহলে এখান থেকে তুমি ডিটা পেয়ে গেলে, ডি ইকুয়াল টু কত পেলে 9 × 4/3 ইজ ইকুয়াল টু 12। আবার পরের দুটো অনুপাত নিয়ে নিই, অর্থাৎ এসি বাই ডিএফ সমান বিসি বাই এফ নিতেই পারি আমরা, যেহেতু এরাও সমান। দ্য ইমপ্লাইজ এসির মান পুট করে দাও, তাহলে 7.5/df ইজ ইকুয়াল টু বিসি বাই এফ, আবার মান বসিয়ে দাও 3/4।
তাহলে এখান থেকে আবার ডিএফ ইকুয়াল টু পেয়ে গেলে ডিএফ ইজ ইকুয়াল টু 7.5 ইন্টু 4/3 ইন্টু 10 ইজ ইকুয়াল টু কত হলো 10। তাহলে এবার কী বলেছিল তাহলে ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা। তাহলে ডিইএফ এর পরিসীমা মানে কি তার তিনটে বাহুর যোগফল অর্থাৎ ডি প্লাস ইএফ প্লাস ডিএফ। মানগুলো বসিয়ে দাও 12 প্লাস 8 প্লাস 10 ইজ ইকুয়াল টু কত 30 সেন্টিমিটার। তাহলে আনসার কত বেরোলো ডি। 28 নম্বর, তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করে বৃত্ত তিনটির কেন্দ্রের যোগ করলে কি হবে? একটি সমবাহু ত্রিভুজ তৈরি হবে অর্থাৎ 28-এর বি। পাশে দেখো একটা চিত্র অঙ্কন করেছি, প্রত্যেকটি বৃত্তের কেন্দ্র যোগ করে দেখো একটা ত্রিভুজ পেয়েছি এবিসি। এবার এই ত্রিভুজটাই সমবাহু ত্রিভুজ হলো কেন বলো তো? কারণ এ থেকে বি এর যা দূরত্ব, বি থেকে সি এর তাই দূরত্ব আর সি থেকে এর তাই দূরত্ব। কেন দূরত্ব সমান? কারণ দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কী হয়? সবসময় সমান হয়, সেই ক্ষেত্রে এরা কি সমান। দেখো 29, যদি 1 প্লাস এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণটির দুটি বীজ সমান হয় তাহলে কি হবে? তাহলে আমাদের 29-এর সিটা আনসার হবে অর্থাৎ সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার হবে। কী করে হচ্ছে চলো দেখে নিই। প্রথমে সমীকরণটা টুকে নিলাম, 1 প্লাস এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। বলে দিয়েছিল যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণে বীজ দুটি সমান, সুতরাং নিরূপকটা 0। এবার নিরূপক মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে বি বলতে 2mc, এ বলতে 1 প্লাস এম স্কোয়ার আর সি বলতে পুরো পার্টটাই অর্থাৎ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে নিরূপক 0 অর্থাৎ বি স্কোয়ার 4ac ইকুয়াল টু 0। তো মানটা পুট করে দিচ্ছি, তো 2mc তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস এম স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ 4m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 ইন্টু গুণ করে দাও, তাহলে গুণ করলে কী আসছে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 0। 4 কমন নিয়ে নাও, তাহলে 4 কমন নিলে কী পড়ে থাকবে? এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 0। এবার 4টা ওইদিকে ভাগ করে দাও, আর এম স্কোয়ার সি স্কোয়ার দেখো প্লাসে মাইনাসে কেটে গেছে, তাহলে কী পড়ে থাকলো? মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 0/4 ইকুয়াল টু 0। এবার তুমি এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার থেকে এ স্কোয়ারটা কমন নিয়ে নাও, তাহলে কী হবে? এ স্কোয়ার কমন নিলে 1 প্লাস এম স্কোয়ার আর সি স্কোয়ারটা মাইনাস ছিল ওদিকে নিয়ে গেলে কী হলো? প্লাস সি স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি কী পেলে? সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার অর্থাৎ 29-এর সি সঠিক উত্তর। 30 নম্বর, কোনো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কী হবে? কোণগুলির সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে অর্থাৎ 30-এর এ। 31 নম্বর, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি যদি এবি সমান 5.7 সেমি বিডি সমান 3.8 সেমি হয় তাহলে বিসি এর দৈর্ঘ্য কত হবে? তো পাশে একটা দেখো ত্রিভুজ অঙ্কন করেছি এবিসি, যার এবি ইকুয়াল টু বলে দিয়েছে 5.7 সেমি লিখে নিয়েছি, আর বিডিটা এসির উপর লম্ব অঙ্কন করেছি যার দৈর্ঘ্যটা বলেছে 3.8 সেমি, ওটাও লিখে নিয়েছি। তাহলে আনসারটা কী করব দেখে নাও। তো দেওয়া আছে যে কোণ এবিসি সমান 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি, সুতরাং আমরা একটা উপপাদ্য আছে 48 নম্বর উপপাদ্য, সেখান থেকে প্রমাণ করাই যায় যে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ বিডিসি পরস্পর সদৃশ হবে। আর সদৃশ হবে মানে কি লিখতে পারবো ওখান থেকে? এবি বাই বিসি সমান এডি বাই বিডি। এবার এবির মানটা পুট করে দাও, তাহলে 5.7 বাই বিসি ইকুয়াল টু হচ্ছে এডি। তো দেখো ত্রিভুজ এবিডি থেকে এডির মানটা কী বেরোবে বলো তো? পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করবো অর্থাৎ রুট ওভার 5.7 স্কোয়ার মাইনাস 3.8 হোল স্কোয়ার বাই বিডির মান 3.8 ইজ ইকুয়াল টু রুট ওভার, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আছে, ফেলে দাও, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ 5.7 প্লাস 3.8 ইন্টু 5.7 মাইনাস 3.8 বাই 3.8। তাহলে যদি ক্যালকুলেট করো তাহলে কী হবে? রুট ওভার 9.5 ইন্টু 1.9 বাই 3.8। তাহলে বিসি ইকুয়াল টু পেয়ে গেলে কী বলো তো? 5.7 ইন্টু 3.8 বাই রুট ওভার 9.5 ইন্টু 1.9। এবার তুমি যদি 5.7 আর 3.8কে গুণ করে দাও তাহলে কী পাবে? 21.66 বাই যদি রুট ওভার 9.5 ইন্টু 1.9 করো, যদি এটা হাতে করা যাবে না ক্যালকুলেটার করা হয়েছে, তো কত আসবে? 4.24। তো ভাগ করলে কত হবে দেখবে? 5.1। তো 5.1 দেখো আমাদের কোথাও অপশান নেই অর্থাৎ এই অ্যান্সারটা ভুল আছে, 5.1 হবে অ্যাকচুয়ালি সঠিক উত্তর। দেখো নাম্বার 32,
নিচে পরিসংখ্যা বিভাজন দেওয়া হলো। একটা ছক দিয়েছে, একদিকে চলরাশি এক্স, একদিকে পরিসংখ্যান এফ। চলরাশির রেসপেক্টে মান দিয়েছে, যখন চলরাশি এক্স তখন পরিসংখ্যান হচ্ছে এফ, যখন ওর মান 5 তখন এর মান 7, যখন এটা 12 তখন এটা 6, যখন এটা 16 তখন এটা 8, যখন এটা 20 এটা 4, এটা 23 তখন এটা 5। তাহলে যৌগিক গড় কত হবে বার করো। তো যৌগিক গড় কত হবে বলো? 43/3 হবে। কী করে হচ্ছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে, খুব ভালো করে দেখে নাও। দেখো আমরা ছকটা ড্র করে নিয়েছি। তো চলরাশি আর পরিসংখ্যান বলে দিয়েছিল, তো ওগুলো আমরা লিখে নিয়েছি। একটা এক্সট্রা ছক তৈরি করেছি, দেখো এক্স এফ, অর্থাৎ চলরাশি আর পরিসংখ্যানের গুণফলের একটা এক্সট্রা আমি কী করেছি ছক রেখেছি, অর্থাৎ স্তম্ভ কলম বানিয়েছি। তো ওটা কী করে বার করেছি? এক্স ইন্টু এফ মানে কি? এক্স এফের গুণফল। তাহলে 5 × 7 = 35, 6 × 12 = 72, 16 × 8 গুণ করলে 128, 20 × 4 = 80, 23 × 5 হচ্ছে 115। এবার তুমি কী করবে বলো তো? এফগুলোর যোগ করো, অর্থাৎ পরিসংখ্যাগুলো যোগ করো। তাহলে সামেশন এফ, যোগফলকে কী চিহ্ন দিই আমরা? সামেশন এফ। তাহলে সামেশন এফ ইকুয়াল কি? যে যোগ করে দাও 7, 6, 8, 4, 5, তাহলে পাবে 30। এদিকে এবার সামেশন এক্সেপ্ট করে দাও, অর্থাৎ এক্সেপ্টগুলো যোগ করে দাও, মানে 35 + 72 + 128 + 80 + 115 যোগ করলে দেবে কত হবে? 430। এবার আমাকে বার করতে বলেছিল এটা যৌগিক গড়। তো যৌগিক গড় বের করার ফর্মুলা কী বলো তো? সামেশন এক্স এফ বাই সামেশন এফ। আর যৌগিক গড়কে আমরা এক্স বার বলছি, তাই তো? তাহলে যৌগিক গড় ব্র্যাকেট এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এক্স এফ বাই সামেশন এফ। সামেশন এক্স এফের মান তো বার করলে 430, তাহলে 430 বাই সামেশন এফ কত? 30, 0 0 ক্যান্সেল, 43/3। তাহলে আনসার এ ইজ কারেক্ট। 33 ax4 + bx3 + cx² + dx + e বহুপদী সংখ্যামালার x² - 1 উৎপাদক হলে কোনটি হবে? তো অ্যাকচুয়ালি এ নাম্বারটা, অর্থাৎ a + c + e ইকুয়াল টু হবে b + d। কী করে হচ্ছে দেখে নিই। তাহলে প্রথমে আমরা যে বহুপদী সংখ্যামালাটা দিয়েছি ওটাকে fx ধরি। তাহলে ধরি fx = x4 + bx3 + cx² + dx = e। এবার যেহেতু fx এর উৎপাদক x² - 1 = কি? x + 1 × x - 1, অর্থাৎ ফর্মুলা পড়ে গেল a² + b²। তাহলে কী লিখতে পারবো? অতএব fx-কে x + 1 আর x - 1 দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ বিভাজ্য। যদি fx-কে x + 1 x - 1 দ্বারা ভাগ করা যায়, মানে বিভাজ্য হয়, তাহলে এখান থেকে কী বলতে পারবো? যে f(1) ও 0 হবে এবং f(-1) 0 হবে। এবার প্রথমে f(1) 0 করছি। f(1) 0 মানে কি? f(x) যে মানটা বলে দিয়েছিল বা ধরে নিয়েছিলাম, ওখানে x এর জায়গায় 1 পুট করে দাও বোথ সাইডে। তাহলে কী পাচ্ছি? ওখান থেকে a × 1 + b × 1 + c × 1 + d × 1 + e = 0। তাহলে ওখান থেকে কী পেলাম? a + b + c + d + e = 0। এটাকে 1 নাম্বার দিলাম। আবার কি বলেছিল? f(-1) = 0, মানে fx এর জায়গাতে -1 পুট করে দাও x এর জায়গায়। তাহলে a × -1⁴ + b × -1³ + c × -1² + d × -1 + e = 0। তাহলে এখান থেকে কী পাচ্ছি? a - b + c - d + e = 0, অর্থাৎ -1³ করলে মাইনাস হয়ে যায়, তাই তো? ওই জন্য দেখো b এর আগে মাইনাস হয়েছে। তাহলে এখান থেকে কী পাচ্ছি? a + c + e = b + d, অর্থাৎ আমাদের এ নাম্বারটা ট্রু। দেখো 34 ab সরলরেখাংশের উপর p একটি বিন্দু এবং ap = pb। a ও b বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3, -4 এবং -5, 2। p বিন্দুর স্থানাঙ্ক কত হবে? যেহেতু ab সরলরেখাংশের ওপর p একটা বিন্দু এবং ap = pb সমান দৈর্ঘ্য, তাহলে বুঝে নিতে হবে পিটা তাদের মিডল পয়েন্ট, অর্থাৎ মধ্যবিন্দু। তার মানে p বিন্দুর স্থানাঙ্ক মানে হচ্ছে a আর b বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। আর a আর b যদি বলে দেয় তার মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার ফর্মুলা তোমরা জানো, তাহলে সেটাই করেছি আমরা। তাহলে প্রদত্ত মানে কী দেওয়া আছে? a 3, -4 এবং b -5, 2। তাহলে p বিন্দুর স্থানাঙ্ক কী হবে? মানে তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক a আর b এর। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক ফর্মুলা কি? x1 + x2/2, y1 + y2/2। তাহলে ইজ ইকুয়াল টু কত হবে? 3 + -5/2, -4 + 2/2 ইজ ইকুয়াল টু -2/2, -2/2 মানে -1, -1, অর্থাৎ অপশান ডি ইজ কারেক্ট। দেখো আজকের শেষ অঙ্ক 35। তো তোমাদেরকে একটাই কথা বলবো, যদি অঙ্কগুলো বুঝতে পারো আর ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে নিও। একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে কোনটি হবে? উত্তর হবে 2d² = s, অর্থাৎ a ইজ কারেক্ট। কী হচ্ছে দেখে নাও। ধরি ঘনকের প্রতিটি বার দৈর্ঘ্য x একক, তাহলে ঘনকের সমতলের ক্ষেত্রফল কত হবে? 6x² বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য কত হবে? √3x একক। এটা ফর্মুলা। তাহলে এবার বলে দিয়েছিল s = 6x² আর d = √3x। কেন লিখতে পারলাম এটা? কারণ সমতলের ক্ষেত্রফল s বলে দিয়েছে, তাহলে s কে লিখলাম 6x² আর কর্ণের দৈর্ঘ্য তো d বলেছে, তা d কে লিখলাম √3x। এবার আমি বের করছি s/d², ইজ ইকুয়াল টু s এর মান 6x² বাই d এর মান কত? √3x² তাহলে 6x² বাই 3x²।
কারেক্ট কত আসছে 2, তাহলে এস ইকাল কত পেলে 2d স্কোয়ার, মানে ইমপ্লাইজ 2d স্কোয়ার ইকাল টু এস, অর্থাৎ 25 এর এ ইজ কারেক্ট।